আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সালাম স্টিল স্ট্রেট কাটের আয়োজনের সাথে আছি আমি দীপ্তি চৌধুরী। রাজনীতি যখন দেশ এবং জনগণকে নিয়ে, তখন জনগণের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে থাকে নানা প্রশ্ন, এবং সেই প্রশ্নগুলোর উত্তর জানতেই হাজির হয়ে আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে সাথে নিয়ে আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং উপমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব রুহুল কুদ্দুস তালুকদার দুলু। স্বাগতম আপনাকে, কেমন আছেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি চ্যানেল আইয়ের পরিবার বা চ্যানেল আইয়ের সঙ্গে যারা আপনারা কাজ করছেন এবং দর্শক সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা তাহলে সরাসরি আলোচনায় চলে যাই, রাজনৈতিক আলোচনায়। একজন রাজনীতিবিদ হিসেবে এই সময়কার রাজনীতি, মানে 5ই আগস্ট পরবর্তী রাজনীতি, 2024-এর 5ই আগস্ট পরবর্তী রাজনীতিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমরা আসলে কি পরিস্থিতিতে আছি? আসলে মানে 5ই আগস্টের পরে যেটা আমি প্রথমেই বলেছি, আমরা ভালো আছি, এটা ঠিক আছে। একটা দীর্ঘ সময় অতিক্রান্ত হচ্ছে। আপনি জানেন যে এর আগে যখন আমরা এরশাদের পতন ঘটিয়েছিলাম 90 সালে, 91 সালের 27শে ফেব্রুয়ারি, অর্থাৎ 3 মাসের মাথায় কিন্তু নির্বাচন এসেছিল, এবং নির্বাচন আসার পরে স্বাভাবিক অবস্থা ফেরত আসছে। এখন এই যে আমরা 5ই আগস্টের পরে এখন প্রায় 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে, তো এই যে দীর্ঘ সময়, এখন যেহেতু একটা জবাবদিহিমূলক সরকার না থাকার কারণে দেশে একটা অস্থিরতা। এই সরকারকে আপনি জবাবদিহিমূলক না, আমি এই জন্য বলবো, যেহেতু এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, নির্বাচিত যেহেতু সরকার না, সেহেতু এই সরকারের জবাবদিহিতা ততটা এসে পড়ে না। এখন তাতে করে হয়েছে কি, এখন দেশের যে আইন শৃঙ্খলা, অস্থিরতা, দেশে মোট কথা ইনভেস্টমেন্ট বলেন, ব্যবসা বলেন, সকল ক্ষেত্রেই কিন্তু একটা অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে মানে দুষ্কৃতিকারী পুলিশের কারণে, অর্থাৎ এই দীর্ঘ 17 বছর 18 বছর পুলিশ যে ধরনের দলীয়করণ করার কারণে এই পতনের পরে পুলিশ, ক্রিমিনাল পুলিশগুলো পালিয়ে চলে যাওয়ার কারণে পুলিশগুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আমি মনে করছি যে যত তাড়াতাড়ি হয়, একটা নির্বাচিত সরকার যতদিন না আসছে ততক্ষণ পর্যন্ত এই অস্থিরতা বা আজকে দেশের যে অবস্থা, এখান থেকে পরিত্রাণের, মানে এই যে আইনশৃঙ্খলা, এই দেশের মানে এই যে 10টা ছেলের রাস্তা দাঁড়িয়ে স্লোগান দিল, রাস্তাঘাট বন্ধ হয়ে গেল, সারা শহর ঢাকা শহর যানজটে মানুষ জিম্মি হয়ে গেল। আপনার মনে হয় নির্বাচিত সরকার ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আসলে এগুলো কমবে অবশ্যই। যখন একটা নির্বাচিত সরকার আসবে, ধরুন আমি একটা যে এলাকার এমপি ছিলাম, সেই এলাকায় আমি চাইবো যে সেই এলাকায় যেন কোনো ক্রাইম না হয়, সেই এলাকায় যেন কোনো অন্যায় না হয়। মোট কথা আমার দায়িত্ব, এখানে তো কারো জবাবদিহিতা না, যার কারণে এই অস্থিরতাকে বাঁচাতে বা মানে এই জায়গা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে একটা নির্বাচিত সরকার। আইন শৃঙ্খলা এবং প্রশাসনিক সংস্কারের জায়গাটা আপনি ইতিমধ্যে কথা তুলেছেন এবং নানা সময়েও আপনি এই বিষয় নিয়েও কথা বলেছেন। এই 1 বছরে আমূল পরিবর্তন এসছে কিনা, এটা একটা প্রশ্ন আপনাকে। এবং দ্বিতীয় প্রশ্ন, আপনি যেটি বলেছেন একবার, যে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে তত্ত্বাবধায়ক সরকার বাতিলে দায়ী ও আটক করার ব্যাপারে আপনি বলেছেন। সো বিগত সরকার তো আসলে প্রশাসনিক কাঠামোকে ব্যবহার করেই এই 16 বছর তাদের যে মানে শাসন সেটা কায়েম করেছিল। এই প্রশাসনিক পরিবর্তনের জায়গায় বিএনপি যদি ক্ষমতায় আসেন বা দায়িত্বে আসেন নির্বাচিত হয়ে, তাহলে আসলে কি পরিবর্তন আনা লাগবে বলে মনে করেন? ধরেন একজন প্রশাসনিক কর্মকর্তা, তার যে দায়িত্ব, তার যে কাজ, এর বাইরে এসে যদি সে এসে জিন্দাবাদ বলে বা একটা দলের স্লোগান দেয়, স্বাভাবিক কারণে সেই প্রশাসনের মোট কথা নিরপেক্ষতা। এখন এই যে বিগত 15-17 বছর এই পুলিশ বলেন, প্রশাসন বলেন, যারা যত বেশি দালালি করেছে, যারা যত বেশি মানে ওই সরকার বা ওই রাজনৈতিক দলের হয়ে স্লোগান দিয়েছে, মঞ্চে গিয়ে রাজনৈতিক মঞ্চে গিয়ে বক্তৃতা দিয়েছে, এই যে একটা মানে আইন মানে অর্থাৎ প্রশাসনের যে শৃঙ্খলাটা, এই শৃঙ্খলাটা ভেঙে গেছে। ঠিক সেরকম জুডিশিয়াল, যেটা আপনি বললেন, চিফ জাস্টিসের কথা, আপনি বলেন একজন জাস্টিস, একটা কি বলবো, আমরা পার্লামেন্টে সেই সময়
1996 সালের পার্লামেন্টে সারা রাত ধরে, আমি তখন এমপি ছিলাম ওই পার্লামেন্টের, আমার সৌভাগ্য হয়েছিল তত্ত্বাবধায়ক বিলটা সারা রাত ধরে আমরা পাস করালাম। সেই তত্ত্বাবধায়ক সরকারের সেই বিলটা উনি একটা কাগজের সিগনেচারের মাধ্যমে, কলমের খোঁচায় এটা বাতিল করে দিল। উনি চাকরি থেকে অবসরে যাওয়ার 16 মাস পর, প্রায় 2 বছর পরে উনি স্বাক্ষর করে এই যে দেশের মানুষের অধিকার, একটা নির্বাচিত সরকার বা নির্বাচিত অর্থাৎ মানুষের যে মানে কথা বলার অধিকার বলেন, এই যে এটা মানে কি বলবো, একটা যেহেতু যে নির্বাচন 91 বলেন, 96 বলেন, 2001 সাল বলেন, এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমেই সরকার পরিচালিত হয়েছে। সেই জায়গাটা উনি বাতিল করে একদলীয় অর্থাৎ একটা রাজনৈতিক দলের সরকারের কাছে নির্বাচনের যে ক্ষমতাটা হস্ত, এই তো শুরুটা হলো তখনই। এই জন্য আমি মনে করেছি আজকে এই যে এত জীবনহানি হয়েছে, এত মানুষের মৃত্যু হয়েছে, এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ধ্বংস হয়েছে, এই সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছে সেই চিফ জাস্টিস, যার কারণে আজকের এই আমাদের এই পরিণতি। সো এই সময়ে এসে প্রশাসন কি নিরপেক্ষ হয়েছে কিনা, এটা একটা বড় প্রশ্ন। বিকজ বিভিন্ন দল নানা দলের উপরে চাপাতে চান তাদের প্রভাব। অনেকেই বলেন যে প্রশাসন এখন বিএনপির আন্ডারে, অনেকেই বলতে এনসিপি নেতারা বলেছেন, অনেকে আবার বলেছেন কেউ ক্যাম্পাস জামাতের আন্ডারে আছে। আপনার কি মনে হয় যে এখন কি প্রশাসন নিরপেক্ষ ভূমিকায় রয়েছে? আমি তো আমার মানে জাস্ট একটু অনেস্টলি স্পিকিং, এই যে পুলিশের চাকরি নিচ্ছে, আমিও 2-4টা অ্যাজ এ লোকাল মানে নেতা হিসাবে অনেক সময় সুপারিশ করি, আমাদের সেই সুপারিশ তারা রাখে না। তার মানে এই না যে আমার সুপারিশ রাখতে হবে, মানে বা প্রশাসন যিনি প্রশাসনে যারা আছে জেলা প্রশাসনে আমাদের সব সুপারিশ বা সব অনুরোধ কিন্তু তারা রাখে না। আমি তো মনে করি এতে আপনি খুশি? এটা আমি হ্যাপি যে না, ঠিক আছে, তারা যে এটাই দরকার, আমার সব কথা রাখতে হবে, না করলে থাকতে পারবে না, হ্যাঁ, বা চাকরি করতে পারবে না, এটা না। আপনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন? ব্যবস্থা নেব আমি তো পাওয়ারেও নাই যে আমি তাকে ব্যবস্থা নিতে পারবো। পাওয়ারে আসলে তো আমরা মনে করি পাওয়ারে আসলে জন্য আমি ব্যবস্থা নিতে না পারি, এই জন্য আমরা চাচ্ছি এই যে সংস্কার যেটা, হ্যাঁ, এই যে আমি এই যে জুডিশিয়ালি আজকে দেখেন, সত্য কথা যে এই যে আওয়ামী লীগ সে সময় এই যে জুডিশিয়ালি কিলিং, হ্যাঁ, এই যে 71 সালের যুদ্ধে, হ্যাঁ, স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতাচরণ করেছে, যেটা শেখ মুজিব তার জীবদ্দশায় যেটা করে নাই, শুধু একটা পার্শ্ববর্তী একটা দেশকে খুশি করার জন্য শেখ হাসিনা কিছু নিরপেক্ষ মানে যে লোকগুলো কতটুকু জড়িত ছিল কি ছিল না, 50 বছরের পরে এসে এই যে কিলিং যেটাকে বলে জুডিশিয়াল কিলিং, তাদেরকে ফাঁসির নাম দিয়ে, হ্যাঁ, এই যে জিনিসগুলো হয়েছে, আর সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো একজন মানুষকে, হ্যাঁ, সেই সময় আমরা একসঙ্গে জেলে ছিলাম, একই জেলে আমরা ছিলাম 2 বছর। আমি গল্প শুনেছি পুরো টাইমটা সেই যুদ্ধের সময় সে পাকিস্তানে ছিলেন, সেখান থেকে উনি ওই সময় গাড়ি চালিয়ে সে গল্প করেছে, ইরান হয়ে তার্কি হয়ে গাড়ি চালিয়ে সে লন্ডনে গিয়েছে, সে গল্পগুলো করে। যাই হোক, এই বিষয়গুলো আমি আলোচনা আনতে চাই না, তবে ঠিক সেরকমভাবে যে আজকে যা মানে অর্থাৎ জুডিশিয়ালি মানে অর্থাৎ এই মানে মানে বিচারকদেরকে, এই যে আমি ধরেন আমরা যারা জেলে ছিলাম, এই যে বিনা কারণে আমাদেরকে মাসের পর মাস বছরের বছর জেলে আটকে রেখে আমাদেরকে জেল পর্যন্ত দিয়েছিল, আমি মিথ্যা মামলা। আপনি তো মানে এই 24-এর 5ই আগস্টের পরে অনেকগুলো মামলা থেকে খালাস পেয়েছেন। বাড়িতে অগ্নিসংযোগের মূল চাঁদাবাদের 3টি মামলা থেকে খালাস, হত্যাসহ 4টি মামলায় খালাস, 7 বছরের সাজা ও অগ্নিসংযোগের মামলা থেকে খালাস পেয়েছেন, বিস্ফোরক দ্রব্যের 12 বছরের সাজা থেকে খালাস পেয়েছেন, এবং পলাশ কর্মকার নামে যুবলীগের একজন নেতার যে মামলা, সেখান থেকে 13 মাস কারাবাসের পর জামিন পেয়েছেন। এই যে 24-এর পর এতগুলো থেকে জামিন পাওয়া, আপনার এই সবগুলোই কি রাজনৈতিক প্রতিহিংসার মামলা ছিল? আপনাকে ধন্যবাদ জানাই। আপনি দেখলাম যে আমার তো একবার ঘরের খবর পর্যন্ত জানেন, দেখছি যে মানে এমন মামলার কথা বললেন, এই মামলা আমারই মনে নাই, কিন্তু আপনি যে এভাবে আমার প্রশ্ন করলেন আমি অনেক ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা মামলাই না, সেটা যদি সংগ্রাম হয় সেটা আমাদেরকে রিকগনাইজ করতেই হবে। আমি আপনার মাধ্যম দিয়ে আমি বলি, এখানে দর্শক আছে, আমি যে সমস্ত দর্শক দেখছেন, আমি আপনাদের বলতে চাই যে এই মামলাগুলো কিভাবে হয়েছে। দেখেন 111 যখন আসলো, আমি নাটোর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, আমার নির্বাচনী এলাকায়,
হ্যাঁ, এই যে বললেন অগ্নিসংযোগের কথা বললেন, আমার বিরুদ্ধে অভিযোগটা কি জানেন? আমি এই কথাগুলো এতদিন হয়তো বলতে পারিনি, বিকজ বলার সুযোগ ছিল না। বলতে গেলে না, এখনই তো বলার সময় কণ্ঠ রুদ্ধ হয়ে বন্ধ করে দেওয়া হতো। আজকে আমি যে কথাটা বলতে চাই, যে বাড়িপুরার কথা বললেন, ওই জেলার আমি মন্ত্রী, ওই সিটে এই ঘটনা, আমার ভাতিজা তাকে নৃশংসভাবে সন্ধ্যেবেলা হত্যা করা হলো। হত্যা করে তারা স্লোগান দিয়ে চলে গেল। আমি ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। জানতাম না, ওই সময় আমি ঢাকায় ছিলাম, ঈদের 2-1 দিন পরের ঘটনা। পরবর্তীকালে স্লোগান দিয়ে চলে যাওয়ার পর গ্রামের লোকরা, যেটা সত্য কথা, আমি সে সময় পাওয়ারে, গ্রামের লোকরা তখন সংঘবদ্ধ হয়ে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে সন্দেহমূলকভাবে তাদের বাড়িতে আগুন দিয়েছে। এটা অবশ্যই অন্যায় হয়েছে, আগুন যদি দিয়ে থাকে অন্যায় হয়েছে। আমি যখন শুনলাম, আমি নাটোরে গিয়ে আমার ভাতিজাকে হত্যা করা হলো, তার জানাজা করলাম, দাফন করলাম। আমি থাকা অবস্থায় শুনলাম যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বাড়িতে আগুন দিয়েছে। মামলা করার কোনো লোক ছিল না। তৎকালীন এসপি সাহেবকে ডেকে নিয়ে এসে আমি অনুরোধ করলাম যে যদি যারা এই বাড়িতে আগুন দিয়েছে, আমার ভাতিজাকে যারা হত্যা হয়েছে তাদের বিচার হওয়া উচিত, আমি চাই। কিন্তু এটাকে কেন্দ্র করে যাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে মামলা নিতে হবে। মামলা করার লোক ছিল না, মামলা হলো, ঠিক আছে, আমার ভাতিজার মামলার সেটা শুরু হলো, তাদের মামলাও হলো। 111 আসার পরে সবচেয়ে দুর্ভাগ্য যে ওই যে বাড়িগুলোতে আগুন যারা দিয়েছিল তাদেরকে বাদ দিয়ে আমাকে 1 নম্বর আসামি করলো। কি অভিযোগ? যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার গাড়িতে করে এসে তার পকেট থেকে গাউন পাউডার দিয়ে গাউন খুলে ম্যাচ জ্বালিয়ে 18টা বাড়িতে আগুন দিয়েছে। বলেন, আজকে যদি রুহুল কুদ্দুস তালুকদার দুলু ওই জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, ওই সিটের আমি এমপি, আমি আগুন দিয়ে 18 বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিলাম, এটা যদি সত্য হতো, এটা তো বিবিসি বলেন, CNN বলেন, সারা পৃথিবী লোক জানতো যে একজন মন্ত্রী তার এলাকায় বাড়িতে আগুন দিয়েছে। যাই হোক, এই ধরনের মামলা আমাকে, একটা মামলা 7 বছর, একটা মামলায় আপনার 12 বছর, এই দীর্ঘ সময় আমাকে জেল দিল। ওই সময় 2008 সালে নির্বাচনটা হয়েছে কি হয় নাই, প্রণব মুখার্জি ভারতের প্রেসিডেন্ট, উনি তার বইতে লিখেছেন যে বাংলাদেশে 2008 সালে নির্বাচন কিভাবে আওয়ামী লীগকে ষড়যন্ত্র এবং চক্রান্তের মাধ্যম দিয়ে জয়লাভ করানো হয়েছে। আপনারা এও জানেন, তৎকালীন যারা সেনাবাহিনীতে ছিল, যারা 111 নিয়ে এসেছিল, যখন সারা পৃথিবী থেকে নির্বাচন দেওয়ার জন্য প্রেশার শুরু করলো 111 অর্থাৎ জরুরি আইন উড্ড করার জন্য, এবং সে সময় সেনাবাহিনীর শেষ কর্মকর্তা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে গিয়ে বলেছিলেন, ম্যাডাম, আমরা আপনাকে আবার ক্ষমতা নিয়ে আসবো, আপনি আপনার সন্তান পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করবেন, আপনাদের লোকজন যারা জেল আছে সবাইকে ছেড়ে দেবো, শুধু আমাদেরকে বৈধতা দেবেন। বেগম খালেদা জিয়া সেদিন বলেছিলেন যে আমি যে অন্যায় অবিচার তোমরা করেছো, আমি আইন তার নিজের গতিতে চলবে। উনি তাদের সাথে কোনো কম্প্রোমাইজ করেন নাই। এবং সেই কর্মকর্তারা আরেক জেলখানা ছিলেন শেখ হাসিনা, তার কাছে গিয়ে সুপারিশ না বা তাদের কন্ডিশনগুলো দিতে গেলেন। তৎকালীন শেখ হাসিনা ওই কন্ডিশনও পড়ে না, উনি বলে তোমাদের সব কিছু বুঝিয়ে দেবো। উনি আপনারা জানেন কোর্টে গিয়ে বলেছেন, সকলের সামনে, প্রেসের সামনে, সাংবাদিকদের বলছে, আমি ক্ষমতায় গেলে 111-এ যে সমস্ত অবৈধ কর্মকাণ্ড হয়েছে সবগুলোকে আমরা ক্ষমা করে দেবো। তাই স্বাভাবিক কারণে আপনারা নিজেরাই জানেন যে সেই নির্বাচন 2008 সালের নির্বাচনে তাহলে খালেদা জিয়াকে বা বিএনপিকে ক্ষমতা আসতে দেবে না আওয়ামী লীগকে ক্ষমতা আসবে, এটা তো তা প্রমাণিত। এই ভোটের কারচুপি, ভোটের ষড়যন্ত্র এবং চক্রান্তের নির্বাচনটা শুরু হয়েছিল 2008 থেকে, এবং 2024 সাল দীর্ঘ যে 4টা টার্ম ভোটেছে, 4টা ভোটই হয়েছে অবৈধ, অনিয়মিত। আমি যেটা বলতে চাচ্ছিলাম, ওই ভোটে এমপি হয়েছিল আমার স্ত্রী, তাকে হারিয়ে দিয়ে আমার থেকে বেশি ভোট পেয়েছিল। আমি 2001 সালে আমি 1,09,000 ভোট পেয়েছিলাম। আমার বউ আমার থেকে আরও 5,000 ভোট বেশি পাওয়ার পরও আমার বউকে ভোটে হারিয়ে দেওয়া হলো। দিয়ে সেই সময় যে ভদ্রলোক এমপি হলেন শেখ হাসিনা, আমাকে শুধু দমন করার জন্য, আমাকে নিশ্চিহ্ন করার জন্য
তাকে মন্ত্রী করে, যে আমার সঙ্গে কখনো জয়লাভ করতে পারে নাই, তাকে এমপি বানিয়ে মন্ত্রী বানালো। 2018 সালের নির্বাচনে আবার আপনি মামলায় থাকার কারণে আপনার স্ত্রী মনোনয়ন সংগ্রহ করেছিলেন। না না, সেটা তো 2008 সালে তো হলো। 2018 সালেও নির্বাচন আমি আসলে মানে ওই সময় পার্টির সিদ্ধান্ত নির্বাচনে যাওয়ার, আমার ব্যক্তিগত ওই সময় আসলে নির্বাচনে না যাওয়ার পক্ষেই ছিলাম। যাই হোক, পার্টির সিদ্ধান্তর বাইরে যাওয়ার সুযোগ নাই। আমরা মনোনয়ন দাখিল করলাম। সেটাকে কি ভুল মনে হয় না ঠিক মনে হয় এখন পেছনে তাকালে? না না, এখন তো মনে হয় যে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনই সঠিক না, আওয়ামী লীগের নির্বাচনে যাওয়া। আমি যেটা বলছিলাম যে আমাকে ডিসি নাটক থেকে বাতিল করে দিল, আমাকে আমি ইলেকশন করতে পারবো না, বিকজ আমার বিরুদ্ধে ইয়ে আছে, কি বলে ওই যে কনভিকশন, না না কনভিকশন, 17 বছরের জেল। আমি এটা হাইকোর্ট থেকে আমার এই কনভিকশনে আমি সাসপেন্ড করেছিলাম, হাইকোর্ট সাসপেন্ড করেছিল, আই ক্যান জয়েন দ্য ইলেকশন। সো আমি ইলেকশন করতে পারবো, আমার সে কাগজও ছিল। আমি সাবমিশন ডিস্ট্রিক্টে সাবমিট করলাম, তারা বাতিল করলো। তারপরে আপনার নির্বাচন কমিশনের সাথে তারা বাতিল করলো। আমি হাইকোর্টে গিয়ে এসে তখন চিফ জাস্টিস বর্তমান যিনি এখন, ওনার কোর্ট, তখন ওনার রিট পাওয়ার ছিল, ওনার কাছে আবেদন করলাম। উনি আমাকে ইলেকশন লিগ্যালিটি দিল, বৈধতা দিল, যে আমি ইলেকশন করতে পারবো। ন্যাচারালি আমি বৈধ হয়ে গেলাম। আমি ইলেকশন নাটোরে যাব, প্রস্তুতি নিচ্ছি। ইন দ্য মিন টাইম হঠাৎ করে দেখি আমাকে দিনের বেলা সাদা পোশাকধারী লোকজন এসে চারিদিক ঘেরাও করে আমাকে অ্যারেস্ট করলো। আমি তো ইলেকশন ক্যান্ডিডেট, এর মধ্যে আমি রাস্তায় যেতে যেতে শুনি যে আমার মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। অর্থাৎ দেখেন যে জুডিশিয়ালিকে তারা কিভাবে নিয়ন্ত্রণ করেছে। দেশের নির্বাচন আসছে সামনে, আবার নিশ্চয়ই আপনি প্রস্তুতি নিচ্ছেন। কেমন বুঝছেন নির্বাচন কি সুষ্ঠুভাবে হবে ফেব্রুয়ারির মধ্যে মনে করছেন? আসলে আমি মনে করি, মানে আপনার মাধ্যমে আমি দেশের মানুষকে বলতে চাই, আসলে আমি শেষ নির্বাচন বলতে গেলে আমি 2001 সালের অক্টোবর মাসে যে নির্বাচনটা হয়েছিল, ওটি ছিল আমার জীবনের শেষ নির্বাচন। 2001 সালের অক্টোবর মাস, যেটা 2রা অক্টোবর সম্ভবত, আই থিঙ্ক, যে অক্টোবর মাসের 2 তারিখে বোধহয় নির্বাচন হয়েছিল, লাস্ট নির্বাচন, ওটাই আমি শেষ। তারপরে এই পর্যন্ত দীর্ঘ প্রায় 25টা বছর অতিবাহিত হলো, 24 বছর, মানে আমি ইলেকশন করতে পারিনি। শুধু আমি না, আমার দেশের মানুষ। তাহলে আপনার জন্য আরো বেশি স্পেশাল। হ্যাঁ, তো এখন এই যে দীর্ঘ সময় আমরা যে সময় দেশের জন্য কাজ করব, এই সময়টাই তো আমরা জেলে থাকতে হয়েছে, কিংবা মানে পালিয়ে থাকতে হয়েছে। তো এই যে জীবনের দীর্ঘটা সময় মানুষের সেবা থেকে আমরা বঞ্চিত হয়েছি কাজ করার, পাশাপাশি মানুষও বঞ্চিত হয়েছে। তা আমরা মনে করি যে মানুষ একটা নির্বাচনের জন্য আজকে দীর্ঘ 24টা-25টা অপেক্ষা করছে। তা আমরা এই এত সংগ্রাম, এত আন্দোলন, এত জেল, এত মানুষের এই পৃথিবীতে চলে যাওয়া বা গুম হওয়া বা মৃত্যুবরণ করা, শহীদ হওয়া, সব কিছুতে নির্বাচনকে কেন্দ্র করে আমি আপনার মাধ্যমে মানুষকে বলতে চাই যে স্বাধীনতা যুদ্ধের কথা তো মনে, তখন তো আমাদের জন্ম হয়নি। হ্যাঁ, আমরা তখন ছোট ছিলাম বয়স। আমরা ইথারের মাধ্যমে শুনেছি দেশ এক সংকট, হতাশার মধ্যে। ঠিক সেই সময় একজন মেজর জিয়া বলেছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ইউনাইটেড করেছিলেন 1971 সালের মার্চ, 26শে মার্চ, 27শে মার্চ। ঠিক সেমনিভাবে যখন 1982 সালের 24শে মার্চ একটা গণতান্ত্রিক সরকারের হাতে এরশাদ ক্ষমতা নিলেন, তখন কিন্তু এই গণতন্ত্রের জন্য, এই ভোটের অধিকারের জন্য সেদিন আন্দোলন শুরু হয়েছিল। বেগম খালেদা জিয়া সেদিন রাজপথে নেমেছিলেন। উনি একজন প্রেসিডেন্টের স্ত্রী, একজন কম বয়সী একজন মা, নারী, তার 2টা সন্তানকে রেখে রাস্তা নেমেছিলেন। সেই 9 বছর আন্দোলনের পর 91 সালের 27শে ফেব্রুয়ারি খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে গেলেন। যে যখনই সংকট, মানে দেশের গণতন্ত্র আপনার বিপন্নের মুখোমুখি, স্বাধীনতা সার্বভৌমত্ব যখন বিপন্ন হওয়ার পথে, ঠিক তখনই কিন্তু এই বিএনপি বা বিএনপির নেতা জিয়াউর রহমান এবং খালেদা জিয়া সে সময় কিন্তু দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। এবং 91 সালে উনি ক্ষমতা পেয়েছেন দেশের জনগণ ভোট দিয়ে। ঠিক আবার কিন্তু দেখেন, এই ঠিক এমনিভাবে এই যারা ষড়যন্ত্র ফ্যাসিস্ট যাদেরকে আমরা বলছি, এরা এমন একটা অবস্থা সৃষ্টি করলো 91-96 বেগম খালেদা জিয়া দেশটা কিন্তু
শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে পারে। আপনি আরেকটা আশঙ্কা করেছেন, আপনি বলেছেন যে সংবিধান সংশোধন নির্বাচনী সরকারের মাধ্যমে হওয়া উচিত, অন্যথায় সংবিধানে ফ্যাসিস্ট দল বিভাজন তৈরি করতে পারে। এই আশঙ্কা কেন করলেন, বা ফ্যাসিস্ট দল কিভাবে আসলে? আমি তো ওই কথাই তো বলতে চাচ্ছি যে আজকে দেখেন, আজকে 91 থেকে 96 বিএনপি কিন্তু ভালোভাবে দেশ পরিচালনার ক্ষেত্রে বাধাগ্রস্ত করা হচ্ছে। প্রায় 2.5-3 বছর হরতাল, মানে দেশে জ্বালাও পোড়াও করে, শুধু বিএনপি আওয়ামী লীগ না, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বোথ পার্টি, এমন একটা অবস্থা কি ইয়াসমিন নামে একটা মেয়ে মারা গেল দিনাজপুরে, মানে ধর্ষণে, পুলিশ ধর্ষণ করলো, বিএনপি তো ধর্ষণ করে নাই। কি এই ইয়াসমিনকে নিয়ে এমন একটা অবস্থা সৃষ্টি করলো তারা সারা দেশে, একটা অচল অবস্থা। আমি যে কথাটা বলতে চাচ্ছি, বেগম খালেদা শক্ত হাতে সেদিন দেশ পরিচালনা করার চেষ্টা করেছেন। পরবর্তীকালে কি হলো, আবার 96-এ আওয়ামী লীগ ক্ষমতা আসলো, এসে ঠিক একই স্টাইলে দলীয়করণ। আবার 2001 সালে আমরা আবার, আমি এই কথাগুলো এই জন্য বলছি, যাই হোক, পরবর্তীকালে এই যে 15টা বছর অতিবাহিত হচ্ছে একটা দুঃশাসন, আজকে এই যে নির্বাচনকে নিয়ে আবার কিন্তু একটা অস্থিরতা। বেগম খালেদা আজকে ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। রহমান স্বাধীনতা যুদ্ধ, বেগম খালেদা গণতন্ত্র, স্বাধীনতা সর্বত্র রক্ষা করার জন্য, ঠিক একইভাবে এই যে একটা বছর মানুষের মধ্যে কিন্তু একটা অস্থিরতা ছিল, নির্বাচন হবে কি হবে না। ঠিক সেই মুহূর্তে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আজকে যিনি প্রধান উপদেষ্টা, উনি লন্ডনে গেলেন, উনি ওনার সঙ্গে মিটিং করলেন, উনি একটা নির্বাচনী একটা টাইম সেরেমনি দিয়ে দিলেন, একটা যে ফেব্রুয়ারি মাসের এবং রোজার আগে একটা নির্বাচন হবে। এতে করে হচ্ছে কি, এই যে একটা অস্থিরতা ছিল, যেটা আমি বলছিলাম, এই ক্রেডিট কে জনাব তারেক রহমান অবশ্যই আমি মনে করি, আমি কথাটাই বলতে চাচ্ছি, আজকে এই জিয়া পরিবার, জিয়া রহমান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা, বেগম খালেদা জিয়া পরবর্তীকালে গণতন্ত্র, স্বাধীনতা সর্বত্র রক্ষা, এবং এখন যে ক্রাইসিস, এই ক্রাইসিসটা তারেক রহমানের সঙ্গে মিটিংয়ের পর কিন্তু মানুষের মধ্যে এই অস্থিরতা কেটে গেছে। নির্বাচন একটা হবে, বাংলাদেশ নির্বাচন একটা উৎসব, নির্বাচন মানে একটা ঈদের মতো। কারণ এর আগে তো নির্বাচন মানে আমরা জেলখানা, নির্বাচন মানে আতঙ্ক। আমার স্ত্রী নির্বাচন করেছে, সে বলে যে মৃত্যুর মুখোমুখি, আমি ঘর থেকে বের হবো, বাসা ফিরতে পারবো কিনা জানি না। দেশের এই সংকটময় মুহূর্তে তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টার সাথে কথা বলে একটা নির্বাচনের একটা আবহাওয়া সৃষ্টি করে, এতে করে দেশ মানুষের মধ্যে একটা নির্বাচন হবে একটা ভাব তৈরি হয়েছে। তা আমরা আশা করি যে এই যে সংবিধানের কথা যেগুলো বললেন, আমরা বারবার বলছি, আমরা সংস্কার আমরা চাই, আমরা নির্বাচন চাই, আমরা বিচারও চাই। যারা যে দুঃশাসন করেছে 15টা বছর, অবশ্যই এদের বিচার চাই, কিন্তু এই বিচারকে কেন্দ্র করে, এই সংস্কারকে কেন্দ্র করে নির্বাচন কোনোভাবেই যেন দীর্ঘ না হয়। এই মানে এখন পর্যন্ত যা পরিস্থিতিতে আওয়ামী লীগের তো নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ দেখা যাচ্ছে না, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন কেমন হবে মনে করছেন? আমরা তাদের বিরুদ্ধে লড়েছেন। আমরা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আওয়ামী লীগ নির্বাচন না করুক, সেটা যেরকম আমাদের, আমরা কখনোই এটা মনে করি না। হ্যাঁ, এই জন্য মনে করি না যে অবশ্যই সকলের রাজনীতি, কারণ আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন একদলীয় শাসন ব্যবস্থা শেখ মুজিব কায়েম করেছিল, ওই জায়গা থেকে কিন্তু উনি ক্ষমতা নেওয়ার পর সকল রাজনৈতিক দলকে ক্ষমতা নির্বাচন করার সুযোগ করে দিয়েছিল। উনি বহুদলীয় গণতন্ত্রের কথা যেগুলো আমরা বলি, সকল রাজনৈতিক দল, মানুষ সিদ্ধান্ত দেবে কে কাকে পছন্দ করে, কাকে পছন্দ করে না, জনগণ কাকে ভোট দেবে, জনগণের সিদ্ধান্ত। এখন আওয়ামী লীগ এই যে 17টা বছর যে দুঃশাসন করেছে, যে অন্যায় করেছে, যেভাবে মানুষ খুন করেছে, যেভাবে লুটপাট করেছে, আপনি বলেন। আমি ব্যাংকে টাকা রেখেছিলাম, এই মানে আমি তো গভর্নমেন্টে ছিলাম, আমার গভর্নমেন্টের পরে আমার দুটা মেয়ে স্কুলে পড়তো তখন, এখন তো তারা কেউ দুজনই চাকরি করে, আমার 2 মেয়ে বাচ্চাই, একটা দেশের বাইরে চাকরি করে, একটা দেশে করে। তো আজকে আমার বাচ্চারা তো স্কুলে পড়তো, আমি ব্যাংকে টাকা রেখেছি, ব্যাংক বলে ফিক্সড ডিপোজিট করে, হ্যাঁ, আমার স্ত্রী আমার নামে, সেখান থেকে প্রতি মাসে টাকা দিয়ে তাদেরকে আমরা সংসার চলবে, আমাদের পুরো টাকাটাই বন্ধ করে রাখলো। পরে এখন যখন ব্যাংক খুলে দিয়েছে এই 5 তারিখের পর, কোনো ব্যাংকে টাকা নাই। আমি যে 5,000 টাকা বা 5 লাখ টাকা উঠাবো, হ্যাঁ, চেক দিয়ে ডিসঅনার, অর্থাৎ পরে সবাই আমরা দেখেছি পত্রিকা, পরে যখন ব্যাংকে কথা বললাম শুনি সমস্ত টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা দেশের বাইরে চলে গেছে। তা আজকে এই যে আওয়ামী লীগ,
আওয়ামী লীগের যারা নেতারা, মন্ত্রীরা, আওয়ামী লীগের প্রধান, আওয়ামী লীগের পরিবারের সদস্যরা, ভাই বোন আত্মীয় স্বজন, এই যে সমস্ত টাকাগুলো ব্যাংকের মাধ্যমে তারা দেশে পাচার করে নিয়ে গেছে। তো এই যে অন্যায়, অবিচার, খুন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এর বিচার তো অবশ্যই সে আমি হই আর যে হন, আমি অন্যায় না করে আমার বাড়ি পুরানোর মামলা যদি 17 বছরের জেল হয়, আর তারা তো অন্যায় করছে দৃশ্যমান, এই অন্যায়ের কারণে যদি তাদের কার্যক্রম, তাদের দল বাতিল হয়, এই দায়িত্ব তো তাদের, এই জন্য তো আমাদের কিছু করার নেই। আচ্ছা, একটা প্রশ্ন, এই জায়গায় এমন অনেকে কি আপনি দেখছেন না যে আপনার মতোই হয়তো তারাও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে নানা মামলায় আমরা দেখেছি যে গণহারে মামলা দেয়া হচ্ছে, ঢালাও মামলা যেটাকে বলা হচ্ছে, এরকম পরিস্থিতি কি এখনো আছে কিনা? না, এখন তো আমরা তো এরকম কিছু দেখছি না। আজকে আমার চোখে পড়ে নাই যে কাউরে মানে যেরকম আমাদেরকে রাজনীতিবিদদেরকে আমার চুরির মামলা, ডাকাতির মামলা, খুনের মামলা, এখনো তো দেখবেন অভিনেত্রী অভিনেতাদেরকেও হত্যা মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এখন ধরেন এই যারা যে সমস্ত অভিনেত্রী, অভিনয় নেতা যারা ছিল, তাদের তো অভিনয়ের দায়িত্ব অভিনয় করা, অভিনেত্রীর দায়িত্ব নাটক করা, সিনেমা করা। তার দায়িত্ব না যে আওয়ামী লীগের মিটিংয়ে গিয়ে জয় বাংলা বলা, মানে সেই হিসাবে মামলা হতে পারে, কিন্তু হত্যা মামলা যদি হয় তার নামে দায়িত্ব সেটা তো ইনভেস্টিগেশনের ব্যাপার। এখন যদি কেউ কাউকে জড়ায় দেয়, তো এটুকু আমরা বিশ্বাস করি জাস্টিস তো সে পাবে। এখন জাস্টিস যারা, তারা তো আর যাই হোক, অন্ততপক্ষে আগে যেরকম সরাসরি টেলিফোন করে ওই উত্তরপাড়া থেকে ডিজিএফ, এনএসআই বা সরকারি লোকজন, গোয়েন্দার লোকরা টেলিফোন করে বলে, যেন আমাকে জেল দিয়েছে, সেই সময় গোয়েন্দার লোকরা প্রেশার দিয়ে জেল দেওয়া হচ্ছে, বাধ্য করছে, জজ দিতে না চাইলেও ভয় দেখানো হয়েছে। এখন তো সেই পর্যায়ে নয়। তা আপনি যেটা বলছেন, যদি কোনো অভিনেত্রী অভিনেতা যদি জড়িয়ে যায়, অবশ্যই জাস্টিস পাবে। অন্ততপক্ষে তাদের উপর অন্যায়ভাবে সরকার থেকে প্রেশার দিয়ে জেল দেওয়া, এই ব্যবস্থাটা বন্ধ হয়ে গেছে। আমি কেমন বাংলাদেশ দেখতে চান আপনি? যে বাংলাদেশের জন্য এদেশের মানুষ যুদ্ধ করেছিল, আজকে গণতন্ত্র, স্বাধীনতা, ভোটের অধিকার, আজকে সারা পৃথিবীতে যেভাবে আমরা দুনিয়া গিয়ে যখন মানে বাহিরের আইন নিয়ম দেখে যায় আমরা যেরকম আকৃষ্ট হই, আমরা চাই যে একটা জবাবদিহিতামূলক সরকার আসবে, যার মাধ্যমে কোনো এদেশে কোনো অন্যায় হবে না, অবিচার হবে না। আপনি আপনার মতো করে স্বাধীনভাবে কথা বলতে পারবেন, একটা সুন্দর জীবন, যে জীবনের জন্য আজকে দীর্ঘ প্রায় বলতে গেলে স্বাধীনতার পর এই দীর্ঘ সময় মানুষকে অপেক্ষা করতে হয়েছে। আমরা চাই একটা সুন্দর একটা দেশ, আমরা যেন বুক উঁচু করে আত্মনির্ভরশীল জাতি, যেটা আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলে এদেশের মানুষকে একটা সুন্দর দেশ, আত্মনির্ভরশীল স্বনির্ভর জাতি হিসাবে আমরা বুক উঁচু করে দেশটাকে আমরা নিজেকে পরিচয় দিতে পেরেছি। আমি একজন বাংলাদেশি, ঠিক সেরকম একটা দেশ চাই যেখানে আমরা সবাই মিলে একত্রিত হয়ে, আমরা সকল রাজনৈতিক দল, সকল বর্ণের মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা একত্রিত হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে, সেই দিনের জন্যই তো আমরা অপেক্ষা ছিলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, সবাই মিলে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, আমরা একটু বিশ্বাস করতে চাই এবং বাংলাদেশকে নিয়ে কথা বলতে আবারও হাজির হব আপনাদের সাথে নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো বিদায়।